প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগে আমরা আজকে পড়াবো এখানে আমাদের বনজ আবাসস্থল থেকে। আচ্ছা, আগের ক্লাসে আমরা দেখে এসেছি যে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদেরা তারা কোথায় বসবাস করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে আমরা করবো বনজ আবাসস্থল নিয়ে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বনের ছবি দেখতে পাচ্ছি, এখানে কি নানান ধরনের প্রাণী দেখতে পাচ্ছি বনের মধ্যে। হ্যাঁ, তো আসলে আমরা একটু পড়াশোনা করি, এটা দেখলে কিন্তু আমাদের একটা সুন্দর বনের একটা ছবি কিন্তু ভেসে ওঠে মাথায়। ওকে, সো যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে কি বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশে কি শালবন, সুন্দরবন, ঠিক আছে। বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। সো এখানে কিন্তু আমাদের এই যে মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে আমাদের যে বনজ আবাসস্থল সেটা একটা উদাহরণ কি সুন্দরবন আছে, শালবন আছে। এবং কি কি উদ্ভিদ বেশি জন্মায়, শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এই সুন্দরী, গেওয়া, গর্জন এগুলো কি সুন্দরবনের উদ্ভিদ। আর হচ্ছে এখানে আমাদের শাল বা গজারি বা মেহগনি এগুলো কিন্তু আমাদের যে শালবন আছে, ঠিক আছে, ভাওয়ালের গড় আছে, এগুলোতে কিন্তু এগুলো জন্মায়। তাছাড়া আছে গুল্ম, তৃণ, মস, ফার্ন, এইসব উদ্ভিদ এরাও কিন্তু বনজ পরিবেশে জন্মায়। অনেক প্রাণীও বসবাস করে। যেমন আমাদের সুন্দরবনে যদি আমরা দেখি বাঘ, হরিণ, বানর, কুমির এই ধরনের প্রাণী কিন্তু প্রচুর পরিমাণে সুন্দরবনে আছে। শুধু তাই না, বিভিন্ন ধরনের কিন্তু পাখিও আছে। আমি যে কথাটা বলেছিলাম আগে যে ব্যাঙ কিন্তু একটা উভচর প্রাণী। উভচর প্রাণী মানে কি, যে হচ্ছে জলেও বসবাস করে, যে হচ্ছে কি ডাঙায়ও বসবাস করে, বা আমাদের ভূমিতে বসবাস করে, ঠিক আছে। শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে। ব্যাঙ যখন ছোট অবস্থায় থাকে ব্যাঙাচি বা তারা কিন্তু কি করে, তারা কিন্তু পানিতে থাকে। দেখবা যে ব্যাঙাচি কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে, ঠিক আছে, ছোটোবেলা যদি কেউ দেখে থাকো। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানীয়রা বসবাস করতে পারে। তাছাড়া সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে, এগুলো কিন্তু আমরা দেখি। ছোটোবেলা তোমাদের সাথে এমন হয়েছে না যে তোমাদের আব্বু আম্মু বলেছিল যে তোমার মুখের দাঁত পড়লে, মানে দাঁত পড়লে তুমি কি করতে হবে, সেটা ইঁদুরে করতে দিতে হবে, তারপরে কি দাঁত হবে না। এরকম কথা কিন্তু আমরা শুনেছি। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রামে ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে। আমাদের জাতীয় প্রাণী হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু সুন্দরবনেই বসবাস করে। একটা মজার ব্যাপার কি দেখো, আমাদের দেশে কিন্তু বর্তমানে হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগারের পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে, মানে প্রচুর পরিমাণে কমে গিয়েছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই ট্রাই করতে হবে আমরা যাতে কোনোভাবে কোনো প্রাণীর হারিয়ে যাওয়ার কারণ না হই, আমরা যাতে কোনো প্রাণীকে কোনোভাবে এক্সপ্লয়েট বা অত্যাচার না করি, ঠিক আছে। তারপর আমরা কি দেখব, তৃণভূমি। স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ঘাস ঘাস থাকে। দেখেন, বিস্তীর্ণ এলাকা যেটা আমি আগেই বলেছিলাম যে একটা স্থলজ পরিবেশ, সেখানে অনেক এলাকা জুড়ে অনেক ঘাস, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, তৃণভূমি। জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে এখানে, মানে যে ঘাস জাতীয় উদ্ভিদের এই ধরনের আবাসকে বলা হয় কি তৃণভূমি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ, গুল্ম ইত্যাদি জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না। ওকে, গেল। মরুজ আবাসস্থল। মরুভূমিটা কি, আমরা কিন্তু সবাই মরুভূমি চিনি। মরুভূমি এখানে কি আমরা একটু বাজ পাখি বা দেখতে পাচ্ছি, তারপর একটু আমাদের উট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য হয়। আমরা যদি মরুভূমি দেখি, আমরা কিন্তু ছোটোবেলা নেট জিওতে বা ডিসকভারি চ্যানেলে কিন্তু অনেকে দেখেছি যে এই যে মরুভূমি অঞ্চলগুলো এখানে কেমন থাকে, অনেক তাপমাত্রা প্রচুর বেশি থাকে। এখানে আমাদের দিনের তাপমাত্রা থাকে অনেক বেশি, রাতে থাকে অনেক কম। মরুভূমিতে ঝড় হয়, মরুঝড়ের নাম শুনেছি আমরা, ঠিক আছে। সো এগুলোকে আমরা কি বলি, এই শুষ্ক আবহাওয়াটাই কি মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আমাদের কিন্তু লিখতে হতে পারে। খেজুর, ফণি, মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম কিন্তু এই অঞ্চলের উদ্ভিদ, ঠিক আছে। এই মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা, বিভিন্ন ধরনের পতঙ্গ। কয়েকদিন আগে কি সান্ডা জিনিসটা কি খুব ফেমাস হয়েছিল না, তোমরা হয়তো বা দেখে থাকবে বিভিন্ন জায়গায়। ওকে, তারপর যদি আমরা দেখি এখানে মেরু আবাসস্থল, এখানে কিন্তু আমরা পোলার অঞ্চল দেখতে পাচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পোলার বিয়ার দেখতে পাচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে, ঠিক আছে, এই পেঙ্গুইনরা, তারপর এখানে আমরা সিল দেখতে পাচ্ছি। ওকে, সো মেরু আবাসস্থলের মধ্যে পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে। যেসব অঞ্চলটা বরফে ঢাকা থাকে আমরা কিন্তু সেখানে টিকতে পারবো না ওইভাবে, এগুলো কি মেরু অঞ্চল। এই অঞ্চলে খুব কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস এবং লাইকেন জাতীয় কিছু উদ্ভিদ। খুবই অল্প উদ্ভিদ জন্মে, ঠিক আছে। কিছু অনন্য বৈশিষ্ট্যে প্রাণী অঞ্চলে বসবাস করে, যেমন শ্বেত ভাল্লুক, এই যে হোয়াইট বিয়ার, সিল, পেঙ্গুইন ইত্যাদি। হ্যাঁ, তোমরা কিন্তু মানে
ইউটিউবে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে এইসব জিনিসপত্র, খুব মজার জিনিসপত্র। হ্যাঁ, তারপর এখানে দেখেন জলজ আবাসস্থল। জলজ আবাসস্থল কি, সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলি হলো জলজ আবাসস্থল। যেমন সমুদ্র, নদী, খাল, বিল ইত্যাদি হলো কি জলজ আবাসস্থলের উদাহরণ। এইসব আবাসস্থলের মধ্যে রয়েছে ভিন্নতা, ঠিক আছে, বিভিন্ন ধরনের আবাসস্থল রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে কি শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা। আমরা কিন্তু পুকুরে বা খালে, নদীতে কিন্তু এই ধরনের পানাগুলো খুব বেশি দেখতে পাই, ঠিক আছে। তারপর প্রাণীদের মধ্যে কি রয়েছে, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস। কি মাছের নাম কি মুখে কি মানে জিভে কি জল এসে যাচ্ছে নাকি সবার? এই যে মাছ, এইসব মাছগুলো কিন্তু ভেজে খেতে, ঝোল করে খেতে কিন্তু খুবই মজা লাগে, ঠিক আছে। মাছ কিন্তু আমার খুবই পছন্দ। ওকে, সো অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি, এগুলো কিন্তু আমাদের জলজ উদ্ভিদ। তারপর সামুদ্রিক আবাসস্থল যদি আমরা একটু দেখি, এখানে জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে একটু আলাদা। সমুদ্রের পানি কেমন, সমুদ্রের পানি হচ্ছে কি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত পুকুর, নদী, খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের চেয়ে আলাদা। এটা কিন্তু একটু ডিফারেন্ট। তুমি যারা নদীতে বসবাস করে বা পুকুরে বসবাস করে তারা কিন্তু চাইলে সমুদ্রে এসে টিকতে পারবে না, এটা কিন্তু খুবই টাফ। সো সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো কি বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, তারপর হচ্ছে সারগাসাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক ঘাস রয়েছে এর মধ্যে, যেমন জস্টেরা, তারপর হচ্ছে হ্যালোডিওল, এগুলো ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে আমাদের। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলি ফিশ, এগুলো ঠিক আছে। আমরা যদি একটু ভিডিওটিও দেখি ঠিক মতো আমরা কিন্তু এগুলো পারবো। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো কি রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ, এগুলো কিন্তু আমাদের সবারই কিন্তু পছন্দের মাছ। আমরা কিন্তু ইলিশকে কিন্তু নদীর মাছ ভাবি, কিন্তু ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ। সে কিন্তু নদীতে আসে একটা সার্টেন টাইমে বিভিন্ন কাজের জন্য, সে ডিম পাড়তে আসে, এই কাজে আসে, ওই কাজে আসে, ঠিক আছে। এরপর কি জলাভূমি, কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় কি থাকে শুষ্ক, এদের বলা হয় কি জলাভূমি। সো জলাভূমি কি, তারা বিভিন্ন মানে বছরের বেশিরভাগ টাইম ধরে কি জলে একদম আবদ্ধ থাকে, ঠিক আছে। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। যেমন বাংলাদেশের হাওর বাওর এই ধরনের জলাভূমি, আমরা হাওরের নাম শুনেছি না, টাঙ্গুয়ার হাওর, নিকলি হাওর, অবশ্যই তোমরা কিন্তু ঘুরতে যাবে এসব এলাকায়। এই ধরনের জলাভূমি, এই ধরনের জলাভূমি স্বাদু পানীয় হতে পারে, যেমন রাতারগুল। রাতারগুলে কিন্তু সোয়াম ফরেস্ট আছে, খুবই চমৎকার একটা জায়গা সিলেটে। তারপর হাকালুকি হাওর, ঠিক আছে, এই ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। সুন্দরবনও কিন্তু এক ধরনের জলাভূমি। পানির গভীরতার সাথে সাথে এদেরকে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ, এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। আস্তে আস্তে বুঝে বুঝে ভিডিও দেখে দেখে আমরা কিন্তু মনে রাখতে পারবো এগুলো। আর এই পরিবেশে বিভিন্ন প্রাণী থাকে, যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর কিছু পাখি দেখা যায়। ওকে, আমি কিন্তু একটা শব্দের কথা বলেছিলাম, সেটা কি অভিযোজন। এই অভিযোজন শব্দটার মানে কি বলেছিলাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে নিতে পারা, টিকে যেতে পারা, ঠিক আছে। নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে নেওয়ার যে বেঁচে থাকার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলি অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলা হয় ইংলিশে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়, ঠিক আছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পরিবেশে জীব কীভাবে নিজেকে খাপ খাওয়ায়। আচ্ছা, এখানে আমরা কি, এখানে যে কাজটা আছে আমি তোমাদেরকে এই কাজটা দিব, তোমরা সবাই ট্রাই করবে। তোমাদের বইয়ে যে কাজগুলো আছে, তোমাকে অনেকে বলতে পারে এই কাজগুলো করার দরকার নেই, বাট এই কাজগুলো তোমাকে করতে হবে। এই কাজগুলো করলে তোমাকে কী করতে, তোমাকে ব্রেনকে তুমি ভাবতে শেখাবে, তোমার ব্রেনের ক্যাপাসিটি আরও বাড়বে। আপনারা যারা অভিভাবক আছেন অবশ্যই বইয়ের যে কাজগুলো আছে সেগুলো আপনার বাচ্চাকে করাবেন, এবং মনে হতে পারে খুবই সিলি সিলি জিনিস, খুবই নর্মাল জিনিস, বাট এই জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। এই যে আরও বেশ কিছু আছে এগুলো আমরা পড়ে নিব। আর এখানে হচ্ছে আমাদের একটা সার সংক্ষেপ আছে, আমরা সার সংক্ষেপটা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু সারসংক্ষেপটা নিজেরা পড়ে নিব, ঠিক আছে। এখানে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে, এগুলো আমরা মানে বইটা আমি এতক্ষণ যে পড়িয়েছি সেটা পড়ার পরে আমরা কিন্তু নিজেরাই পারবো। ওকে, সো এই তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হলো। ইনশাল্লাহ বিজ্ঞান বইয়ের অন্য কোনো একটা ক্লাস নিয়ে আমাদের দেখা হবে।
পরবর্তী ক্লাসে আপনাদের যাদের সন্তানকে আপনি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিটা অধ্যায় এভাবে ধরে ধরে গুছিয়ে পড়ে দেবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের অধ্যায় 2 নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আপনারা যদি আপনার সন্তানকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।